হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা অনেকেই মেসেজ করেছো নতুন সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করতে, তাই আমি আজকে নিয়ে চলে এসেছি কনসেপ্ট ক্লিয়ার সিরিজের ফার্স্ট ভিডিও, যেখানে আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারের ওপর যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, রাসায়নিক সংযোগ সূত্র ও এই সংক্রান্ত এমসিকিউ, পরমাণু ও অণুর ধারণা, পারমাণবিক ভর ও এই সংক্রান্ত এমসিকিউ, পরমাণুর সংখ্যা সংক্রান্ত এমসিকিউ, এএমইউ অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট সংক্রান্ত এমসিকিউ। এই ভিডিওতে আমি প্রায় 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, যে এমসিকিউ গুলো আমি এনসিইআরটি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এবং ছায়া প্রকাশনীর বই থেকে নিয়েছি। এই ভিডিওটা দেখার পরে আমি শিওর তোমাদের এই টপিকগুলোর বিষয়ে তোমাদের ধারণা হবে ক্রিস্টাল ক্লিয়ার। তবে আর দেরি না করে চলো শুরু করি। প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো রাসায়নিক সংযোগ সূত্র। দেখো, পদার্থগুলি নিজেদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া করার সময় কিছু সূত্র বা নিয়ম মেনে বিক্রিয়া করে। সেই সূত্রগুলিকে আমরা বলবো রাসায়নিক সংযোগ সূত্র। এরকম 5টি রাসায়নিক সংযোগ সূত্র রয়েছে, আমরা এক এক করে সেগুলো আলোচনা করব। প্রথমে জানবো ভরের নিত্যতা সূত্র। এই সূত্রে বলা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর পরস্পর সমান হবে। অর্থাৎ এ বি, ধরো দুটো পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করেছে, তাহলে এ বি এখানে বিক্রিয়ক পদার্থ, সি ডি এখানে বিক্রিয়াজাত পদার্থ। এই সূত্রে বলা হচ্ছে যে এ বির মোট ভর সমান সি ও ডি মোট ভর। দেখো, পরবর্তীকালে বিজ্ঞানী আইনস্টাইনের E = mc² এই সূত্র আবিষ্কারের পর, অর্থাৎ এই সূত্রে কি বলা হয়েছে না, আমরা ভরকে এনার্জিতে কনভার্ট করতে পারি, ভরকে শক্তিতে রূপান্তর করতে পারি। সেই জন্য এই সূত্রটাকে আমরা পরে পরিমার্জিত করা হয়েছে। বলা হচ্ছে যে ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের পূর্বে এবং পরে সর্বদা একই হয়। চলো এবার আমরা পরবর্তী সূত্রটা দেখিনি, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এই সূত্রে কি বলা হচ্ছে, গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সমচাপ উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তনও বিক্রিয়ক পদার্থগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। দেখো, ব্যাপারটা উদাহরণ দিয়ে বুঝলে একেবারে সহজ হয়ে যাবে। দেখো, এখানে ধরো 1 আয়তন নাইট্রোজেন, 3 আয়তন হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করেছে। তাহলে এখানে সমস্ত বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ গুলো কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, এবং তাদের আয়তনের অনুপাত মিলে দেখা যাচ্ছে 1:3:2, অর্থাৎ সেটি একটি সরল অনুপাত। চলো এবার আমরা এই রিলেটেড একটা এমসিকিউ করে নিই, যেটা আমি এনসিইআরটি বই থেকে নিয়েছি, আর এই প্রশ্নে একাধিক উত্তর হবে। প্রশ্নটিতে বলা হচ্ছে যে নিচের কোন বিক্রিয়কগুলির ক্ষেত্রে গে-লুসাকের সূত্র প্রযোজ্য নয়। দেখো, নিচের যে বিক্রিয়াগুলো আছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে গে-লুসাকের সূত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যখন বিক্রিয়ক ও বা বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় অবস্থায় থাকে। তো এখানে দেখতে পাচ্ছি অপশন এ তে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত সমস্ত পদার্থই গ্যাসীয় অবস্থায় আছে, অর্থাৎ এক্ষেত্রে প্রযোজ্য হবে। বি তে দেখতে পাচ্ছি সেটিও সমস্ত বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় অবস্থায় আছে, তার মানে সেটা প্রযোজ্য হবে। কিন্তু দেখো, অপশন সি তে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড এরা কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকলো, অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু একটা সাদা, এটা একটা ধোঁয়া, অর্থাৎ এটা একটা সলিড। ডি তে দেখতে পাচ্ছি যে কার্বন এবং সালফার এরা সলিড অবস্থায় আছে, তার মানে এক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে অপশন সি ও ডি হবে উত্তর। চলো এবার আমরা স্থিরানুপাত সূত্রটি দেখে নিই। এই সূত্রে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, যেভাবেই তৈরি করা হোক না কেন,
যৌগটি কতকগুলো নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হবে এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা স্থির থাকবে। অর্থাৎ কি বলা হচ্ছে, ধরো AB একটা যৌগ, তাকে আমরা দুটো পদ্ধতিতে তৈরি করব। এক নম্বর পদ্ধতিতে কি করব না, এর X গ্রাম এবং B এর Y গ্রাম নিয়ে বিক্রিয়া করব, অর্থাৎ তাদের অনুপাত হবে X:Y। দ্বিতীয় পদ্ধতিতে মনে করো এর N গ্রাম এবং B এর N গ্রাম নিয়ে বিক্রিয়া করব, অর্থাৎ তাদের ভরের তখন অনুপাত হবে N:N। তো এই সূত্রে বলা হচ্ছে যে X:Y সমান N:N। এরপর আমরা জানবো গুণানুপাত সূত্র। এই সূত্রে কি বলা হচ্ছে না, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ গঠিত হয় তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয় সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকবে। তার মানে এখানে কি বলা হচ্ছে, ধরো X একটা পদার্থ, তার সঙ্গে Y আর একটা পদার্থ যুক্ত হচ্ছে, কিন্তু এখানে X এর একটা নির্দিষ্ট ভরের সঙ্গে Y এর একবার আমি A ভর যুক্ত করে বিক্রিয়া করাচ্ছি, আর একবার B ভর যুক্ত করে বিক্রিয়া করাচ্ছি, আর একবার C ভর যুক্ত করে বিক্রিয়া করাচ্ছি। তো এই সূত্রে বলা হচ্ছে যে এই A আর B আর C এরা সরল অনুপাতে থাকবে, অর্থাৎ কিনা ছোট পূর্ণ সংখ্যার অনুপাতে থাকবে। এবার আমরা জানবো মিথনুপাত সূত্র। এই সূত্রে বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের একটি মৌলের সঙ্গে পৃথক পৃথক ভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় ঠিক ওই ভরের সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। এই সূত্রটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি তাহলে কিন্তু আরো সরল হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট মৌল সে আলাদা আলাদা মৌলের সঙ্গে যুক্ত হয়ে আলাদা আলাদা যৌগ তৈরি করবে। তো এখানে ধরো আমি বলতে চাইছি যে হাইড্রোজেন কার্বনের সঙ্গে যুক্ত হয়ে মিথেন তৈরি করেছে, কি ভরের অনুপাতে বিক্রিয়া করেছে, 3:1 ভরের অনুপাতে বিক্রিয়া করেছে। আবার দেখো এখানে হাইড্রোজেন জল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করেছে। তো হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে কি অনুপাতে বিক্রিয়া করেছে, 8:1 অনুপাতে। তাহলে একবার হাইড্রোজেন কার্বনের সঙ্গে বিক্রিয়া করেছে আর একবার হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে। তাহলে যদি কার্বন ও অক্সিজেন যদি পরস্পর বিক্রিয়া করে তারা কি অনুপাতে বিক্রিয়া করবে না, এই 3 আর 8 অর্থাৎ 3:8 অনুপাতে বিক্রিয়া করবে। তাহলে আমরা দেখে নিচ্ছি, দেখো কার্বন ডাই অক্সাইড, সেখানে কার্বন ও অক্সিজেনের ভরের অনুপাত করলে দাঁড়াচ্ছে 3:8। চলো এবার আমরা কিছু এমসিকিউ করে নিই। 2 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে হাইড্রোজেন অক্সিজেন ও কার্বনের সঙ্গে যুক্ত হয়ে জল ও মিথেন যৌগ গঠন করে, তবে কার্বন ও অক্সিজেন পরস্পরের সঙ্গে যুক্ত হলে কি ওজন অনুপাতে যুক্ত হবে। দেখো আমরা এখনই কিন্তু মিথনুপাত সূত্রে জেনে এলাম যে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত হচ্ছে 3:1 অনুপাতে, আবার অক্সিজেন হাইড্রোজেন যুক্ত হচ্ছে 8:1 অনুপাতে। তাহলে কার্বন ও অক্সিজেন যখন যুক্ত হবে তারা কিন্তু 3:8 অনুপাতে যুক্ত হবে। দেখো এই প্রশ্নটা কিন্তু আমি আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে কিন্তু দিয়েছিলাম, তোমরা অনেকেই ঠিক করেছো। তোমাদেরকে বলছি তোমরা যদি আমার কমিউনিটি পোস্টগুলো ফলো করো, অর্থাৎ নিয়মিত লাইক দাও, কমেন্ট করো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই পোস্টগুলো তোমাদের ইউটিউব ওয়ালে চলে যাবে। ওখানে আমি কিন্তু অনেক এমসিকিউ, অনেক ইনফরমেশন শেয়ার করি। শুধু ভিডিও দেখলে কিন্তু ওই পোস্টগুলো তোমাদের কাছে যাবে না যতক্ষণ না সেই পোস্টগুলোতে লাইক বা কমেন্ট করছো। চলো এবার আরেকটা এমসিকিউ করে নিই, যেখানে বলা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের একটি স্বীকার্য হলো বিভিন্ন মৌলের পরমাণুগুলো নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে।
আমরা ডাল্টনের পরমাণুবাদে পড়েছি যে মৌলগুলো পরস্পরের সঙ্গে সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই স্বীকার্যের সঙ্গে নিচের কোন সূত্রগুলি সম্পর্কিত নয়? একাধিক উত্তর প্রযোজ্য। দেখো এখানে আমরা এখনই জেনে এলাম যে এই পরমাণুগুলো তার নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হবে। তো এই ভরের অনুপাতে যুক্ত হওয়ার বিষয়টা কিন্তু আমরা এখনই জাস্ট জেনে এলাম স্থিরানুপাত ও গুণানুপাত সূত্রেই হয়। ভরের নিত্যতা সূত্রে জাস্ট ভরটা বিক্রিয়ার আগে ও পরে একই থাকবে সেটা বলা হচ্ছে। আর অ্যাভোগাড্রো সূত্রে কি বলা হচ্ছে, আমরা ক্লাস 10-এ পড়েছি। অ্যাভোগাড্রো সূত্রে কি বলা হচ্ছে না, একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তো এখানে অণুর সংখ্যার কথা বলা হচ্ছে। তাহলে রিলেটেড নয় কার সাথে? ভরের নিত্যতা সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র। তাহলে উত্তর হবে এ এবং ডি। এবার আমি অ্যাভোগাড্রো প্রকল্পটি আলোচনা করব। তো তোমরা ক্লাস 10-এ অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র সেটা আমরা জেনে এসেছি। সেখানে কি বক্তব্য ছিল না, একই চাপ উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসেই সমান সংখ্যক অণু থাকবে। এই হাইড্রোজেন বেলুন, নাইট্রোজেন বেলুন, অক্সিজেন বেলুন এগুলো সম আয়তনের, তার মানে এদের মধ্যে সমান সংখ্যক অণু উপস্থিত থাকবে। তার মানে অ্যাভোগাড্রো প্রকল্পটিকে যদি আমরা ঘুরিয়ে বলি তাহলে দাঁড়াবে যে একই চাপ ও উষ্ণতায় সমসংখ্যক অণু বিশিষ্ট সমস্ত গ্যাস সমান আয়তন দখল করবে। এই প্রসঙ্গে বলে রাখি যে অ্যাভোগাড্রো প্রকল্পটি গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। পদার্থগুলো যদি কঠিন বা তরল হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভোগাড্রো সূত্র প্রযোজ্য হবে না। এবার আমরা জানবো অ্যাভোগাড্রো প্রকল্পের ভিত্তিতে অণুর সংজ্ঞা। তোমাদের বলে রাখি, দেখো অণুর ধারণা কিন্তু সর্বপ্রথম বিজ্ঞানী অ্যাভোগাড্রোই এনেছিলেন। তার আগে আমরা পরমাণুর কথাই জেনেছি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা পরমাণু বলবো। তো তার মতে অণুর সংজ্ঞা কি না, কোনো পদার্থের, সেটা মৌলিক হতে পারে বা যৌগিক হতে পারে, যে ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে অবস্থান করতে পারে এবং যার মধ্যে পদার্থের সমস্ত গুণ বর্তমান থাকবে তাকে ওই পদার্থের অণু বলে। স্বাধীন কেন বলা হচ্ছে? যখন পরমাণু অবস্থায় কিন্তু মৌলগুলো স্বাধীন নয়, মানে তারা স্থায়ী নয়। একাধিক পরমাণু যখন মিলে যাবে তখন তারা একটা স্থায়ী অণু উৎপন্ন করবে। এরপর চলো যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে পারমাণবিক ভর বা গুরুত্ব, অ্যাটমিক মাস। দেখো আমি পড়েছি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। তাহলে সেই ক্ষুদ্রতম কণাটাকে আমরা কি কোনো তুলা দণ্ডে বা কোনো যন্ত্রের সাহায্যে তাকে পরিমাপ করতে পারবো? সেটা কত ভরের সেটা কি পরিমাপ করতে পারবো? সেটা কিন্তু সম্ভব নয়। তাই পরমাণুকে আমরা অন্য কোনো পরমাণুর ভরের সঙ্গে তুলনা করে, অর্থাৎ আপেক্ষিক ভরের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই আপেক্ষিক ভরকেই আমরা পারমাণবিক ভর বলবো। তো এই পরমাণুকে বিভিন্ন মৌলের ভরের সঙ্গে তুলনা করে আমরা পারমাণবিক ভরের সংজ্ঞা দেব। তো তারই ভিত্তিতে পারমাণবিক ভরের বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে। দেখো হাইড্রোজেন স্কেলে কি বলা হচ্ছে, দেখো প্রকৃতিতে যে মৌলগুলো আছে তার মধ্যে হাইড্রোজেন কিন্তু সবচেয়ে হালকা মৌল, অর্থাৎ তার পরমাণু সবচেয়ে হালকা। তো এই হাইড্রোজেনের সাপেক্ষে আমরা অন্য মৌলের পরমাণুগুলোর ভর তুলনা করব। তাই জন্য হাইড্রোজেন স্কেলে কি বলা হচ্ছে না, কোন মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী তত গুণকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 14। তো এটা বলতে কি বোঝাচ্ছে? হাইড্রোজেন স্কেলে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 বলতে কি বোঝাচ্ছে? নাইট্রোজেনের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেনের তুলনায় 14 গুণ ভারী। এবার আমরা জানবো অক্সিজেন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা। দেখো অক্সিজেন স্কেলে বলা হচ্ছে যে কোন মৌলের একটি পরমাণুর ভর একটি অক্সিজেন 16, অর্থাৎ দেখো অক্সিজেনের কিন্তু 3টে আইসোটোপ আছে, তার মধ্যে 16 অক্সিজেন যে আইসোটোপটির পারমাণবিক ভর কত? 16। তাহলে এখানে বলা হচ্ছে একটি 16 অক্সিজেন পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী তত গুণকে বা তত গুণ ওই সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। দেখো এই যে একটি অক্সিজেন 16 পরমাণুর 1/16 অংশ, তাহলে একটি অক্সিজেন পরমাণুর
ভর 16, তার 1 এর 16 কত হয়ে যাচ্ছে 1। তাহলে সেই কিন্তু হাইড্রোজেনের মতোই হাইড্রোজেনের স্কেলটাকে মাথায় রেখেই কিন্তু অক্সিজেন স্কেলটা এইভাবে দেওয়া হচ্ছে। তার মানে দেখো, যদি অক্সিজেন স্কেলে সালফারের পারমাণবিক ভর 32 বলা হয়, তার মানে কি না, একটি পরমাণুর ভর, সালফারের একটি পরমাণুর ভর একটি 16 অক্সিজেন পরমাণুর ভরে 1 এর 16 অংশের তুলনায় 32 গুণ ভারী। এবার আমরা একই রকম ভাবে কার্বন স্কেলেও পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। তো এখানে কি বলা হচ্ছে না, কোন মৌলের একটি পরমাণুর ভর একটি 12 কার্বন পরমাণুর ভরে, দেখো 12 কার্বন পরমাণুর ভর কত 12, তো তার তুলনায় 1 এর 12, তার মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে তার তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটাকে বা তত গুণ সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। তার মানে এখানে কি বলা হচ্ছে, দেখো মৌলের পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর আর একটা 12 কার্বন যে পরমাণুর 1 এর 12 অংশ, তো সেটা সেই 12টা দেখো উপরে গুণ আকারে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা কার্বন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা দিই। তাহলে একটা উদাহরণ দিয়ে বলছি, দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, কার্বন স্কেলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 বলতে আমরা কি বুঝি না, ক্যালসিয়ামের একটি পরমাণুর ভর একটি 12 কার্বন পরমাণুর ভরের 1 এর 12 অংশের তুলনায় 40 গুণ ভারী। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক নিয়ে আলোচনা করব। এই রিলেটেড কিন্তু আমরা প্রচুর প্রশ্ন দেখতে পাই কম্পিটিটিভ পরীক্ষা, বোর্ডের পরীক্ষায় কিন্তু এই অ্যাটমিক মাস ইউনিট রিলেটেড কিন্তু প্রশ্ন আমরা পাই। তো এইখানে কি বিষয়টা না, আমরা তো এতক্ষণ যে পারমাণবিক ভরগুলো নির্ণয় করলাম সেটা একটা তুলনামূলক ভাবে অন্য মৌলের পরমাণুর সঙ্গে তুলনা করে কত গুণ ভারী সেটা আমরা নির্ণয় করেছি। কিন্তু আমি যদি বলি যে একটা পরমাণুর তাহলে মানে পরম ভর, প্রকৃত ভর কত, একটা পরমাণুর, যে কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর কত, তাকে কি আমরা গ্রামে বা কোনো ভরের যে এককগুলো আছে সেই এককে নির্ণয় করতে পারি না? হ্যাঁ, নির্ণয় করতে পারি। আমরা হয়তো প্র্যাকটিক্যালি বলেছিলাম যে তাকে আমরা কোনো তুলাদণ্ডে বা কোনো যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারবো না একটা পরমাণুর ভরকে, কিন্তু আমরা ক্যালকুলেট করে একটা পরমাণুর ভর, প্রকৃত ভর কত সেটা কিন্তু নির্ণয় করতে পারি। তো সেটা করতে গিয়ে আমরা কার্বন স্কেলের হেল্প নেব। কার্বন স্কেলে আমি বলেছি যে পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই একটি 12 কার্বন পরমাণুর ভরের 1 এর 12। দেখো, তাই পারমাণবিক ভর এককের সংজ্ঞাতে এই বিষয়টাকেই নেওয়া হচ্ছে। দেখো বলা হচ্ছে যে এককের সাহায্যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর বা পরম ভর প্রকাশ করা যায় সেই এককে কি বলে, পারমাণবিক ভর একক। এই পারমাণবিক ভর এককের মান কত না, একটি 12 কার্বন পরমাণুর ভরের 1 এর 12 অংশের সমান হয়। তাহলে আমরা যদি একটি 12 কার্বন পরমাণুর ভরের 1 এর 12 কত গ্রাম হয় সেটা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে অ্যাটমিক মাস মান কত। চলো তাহলে আমরা দেখে নিই যে পারমাণবিক ভর এককের মান কিভাবে আমরা নির্ণয় করছি। তাহলে আমি কি বলবো যে মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর সমান কত, যে পারমাণবিক ভর গুণিত এই হরে যা কিছু আছে, তাহলে পারমাণবিক ভর ইন্টু 1 এর 12 ইন্টু একটি 12 কার্বন পরমাণুর ভর। তা আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু কত ভরের মধ্যে থাকে না, তার গ্রাম পারমাণবিক ভরের মধ্যে থাকে। অর্থাৎ তার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত হয় তত ভরের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। অর্থাৎ এখানে বলতে পারি যে 6.022 10 to the power 23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন 12 কার্বন পরমাণু তার পারমাণবিক ভর অর্থাৎ 12 গ্রামের মধ্যে আছে। তাহলে একটি 12 কার্বন পরমাণুর ভর কত হবে না, 12 বাই 6.022 ইন্টু 10 to the power 23। তাহলে আমরা এখনই বলে এলাম কি অ্যাটমিক মাস ইউনিট মানে কি, একটি 12 কার্বন পরমাণুর ভর ইন্টু 1 এর 12। তাহলে একটি 12 কার্বন পরমাণুর ভর আমি এখনই বের করলাম 12 বাই 6.022 ইন্টু 10 to the power 23। তাহলে ইন্টু কি হবে 1 এর 12। তাহলে দেখো এই 12 কেটে যাবে, তাহলে দাঁড়াচ্ছে 1 গ্রাম বাই 6.022 ইন্টু 10 to the power 23, যেটা ভাগ করলে দাঁড়াবে 1.6605 ইন্টু 10 to the power -24 গ্রাম। এইটা কিন্তু এই মানটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এইভাবে
মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর কিভাবে বের করব না, তার পারমাণবিক ভরের সঙ্গে অ্যাটমিক মাস ইউনিট AMU, যেটাকে আমরা শুধু ইউ দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা গুণ করে দিলেই আমরা গ্রামে একটা পরমাণুর, গ্রামে বা কেজিতে যে এককে আমরা চাইছি সেই এককে একটি পরমাণুর প্রকৃত ভরকে আমরা বের করতে পারবো। এবার আমরা জানবো গড় পারমাণবিক ভরের ধারণা। দেখো, আমরা যে প্রকৃতিতে মৌলগুলো পাই তার মধ্যে কিন্তু বেশিরভাগ মৌল একটা মৌলের একাধিক পরমাণু অবস্থান করে, অর্থাৎ আইসোটোপ। আমরা আইসোটোপের ধারণা আমরা জেনে এসেছি যে একই মৌলের তার পারমাণবিক সংখ্যা একই হলেও ভর সংখ্যা ভিন্ন, এইরকম পরমাণুগুলোকে কি বলে? আইসোটোপ। তো হাইড্রোজেনের দেখবে 3টে আইসোটোপ আছে, কার্বনের 3টে আইসোটোপ আছে, ক্লোরিনের 2টো আইসোটোপ আছে। তো এগুলো আমরা পড়ে এসেছি। তো সেই এতগুলো আইসোটোপ থাকার কারণে তো আমরা যখন পারমাণবিক ভর বলবো তখন কোন আইসোটোপের পারমাণবিক ভর বলছি সেটা তো আমরা মেনশন করে বলি না, আমরা বলি যে কার্বনের পারমাণবিক ভর কি ক্লোরিনের পারমাণবিক ভর। তো এখানে ক্লোরিনের পারমাণবিক ভর বলার সময় ক্লোরিন 35 এর পারমাণবিক ভর না ক্লোরিন 37 এর পারমাণবিক ভর সেটা কি আলাদা করে বলি? তার মানে আমরা যখন পারমাণবিক ভর বলি একটা এই দুটো পরমাণু গড় করে পারমাণবিক ভর বের করি। এবার গড় বের করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে প্রকৃতিতে তারা কিরকম প্রাচুর্যে আছে, অর্থাৎ তাদের শতকরা পার্সেন্টেজ কত। সবাই তো এখানে ক্লোরিন 35 ক্লোরিন 37 তারা 50-50% পরিবেশে নেই। কেউ এখানে ক্লোরিন 35 আছে পরিবেশে 75%, পরিবেশে যে ক্লোরিন আছে তার মধ্যে 75% হলো 35 ক্লোরিন আর মাত্র 25% হলো 37 ক্লোরিন। তার মানে গড় পারমাণবিক ভর নির্ণয় করার সময় তাদের এই শতকরা পরিমাণটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো কিভাবে আমরা গড় পারমাণবিক ভরটা বের করি, গড় পারমাণবিক ভর বের করি না, আমরা আইসোটোপের শতকরা পরিমাণের সঙ্গে তার সেই আইসোটোপের পারমাণবিক ভর, অর্থাৎ এই যে ভর সংখ্যাটাই কি তার পারমাণবিক ভর, তো সেটা গুণ করে 100 দিয়ে ভাগ করব। তাহলে কিভাবে দেখো, একটা উদাহরণ আমরা দেখে নিচ্ছি যে ক্লোরিনের 2টি আইসোটোপ আছে 25 ক্লোরিন 37 ক্লোরিন, তাদের শতকরা পরিমাণ কত? 75% 25% যথাক্রমে। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর কত? তাহলে দেখো এই ক্লোরিনের 35 আছে 75%, তাহলে কি করব না 35 ইন্টু 75, আর 37 ক্লোরিনটা আছে তার পারমাণবিক ভর 37 এবং সেটা আছে 25%, তাহলে গুণ করে আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমি গড় পারমাণবিক ভর পাবো 35.5। দেখো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ মৌলের পারমাণবিক ভরের লিস্ট বানিয়ে দিয়েছি। তো এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। দেখো বিভিন্ন প্রশ্নের উত্তর করার সময় এই কিন্তু পারমাণবিক ভরগুলো মনে না রাখলে চলবে না। আমি কিন্তু সব মৌলের পারমাণবিক ভর দিইনি, আপাতত এই মৌলের পারমাণবিক ভরগুলো যদি তোমরা মুখস্থ রাখো তাহলে কিন্তু কাজ চলে যাবে। এই পারমাণবিক ভরগুলো মনে রাখার জন্য কিন্তু তুমি যদি তাদের পারমাণবিক সংখ্যা মনে রাখো, সংখ্যা তো মনে রাখতেই হবে, 1 থেকে 30টা মৌলের নাম একবার পরপর মুখস্থ রাখতে হবে। যদি পারমাণবিক সংখ্যা মনে থাকে তাহলে পারমাণবিক ভরগুলো কিন্তু মনে থেকে যাবে। যদি আমি একটু বিষয়টা মাথায় রাখি, দেখবো যে পারমাণবিক ভর দেখো হাইড্রোজেনের 1, হিলিয়ামের দেখো পারমাণবিক সংখ্যা 2, তার পারমাণবিক ভর কত 4। দেখো বেশিরভাগ ক্ষেত্রে ডবল বা ডবল, হাইড্রোজেনটা ডবল হচ্ছে না, এটা ব্যতিক্রম ধরো, কিন্তু বাকি দেখবে ডবল বা ডবলের থেকে 1-2 বেশি হয়। তো এখানে দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তো আমি সবগুলো দিইনি, আমি যেগুলো গুরুত্বপূর্ণ পারমাণবিক ভর সেগুলোই দিয়েছি। একবারে 6-এ চলে এসেছি 2-এর পরে, তার পারমাণবিক ভর কত 12। নাইট্রোজেনের 7 পারমাণবিক সংখ্যা, তার পারমাণবিক ভর কত 14। অক্সিজেনের 8 পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর কত 16। এভাবে এইরকম ভাবে দেখো 9, 18 না হয়ে 1 বেশি হয়েছে, আমি বলেছি 1 বেশি হতেও পারে। সোডিয়ামের দেখো 11, 23, 1 বেশি হয়েছে। ম্যাগনেসিয়ামের 12, 24। তো এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। এই লিস্টটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, বা এই নোটটি কিন্তু আমার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে, বা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি এই নোটগুলো শেয়ার করে দেব। এবার আমরা জানবো যে গ্রাম পারমাণবিক ভরটা কি। এটা কিন্তু আমরা প্রশ্নে গ্রাম পারমাণবিক ভর এই কথাগুলো পাবো। যে গ্রাম পারমাণবিক ভর কিছুই নয়, আমরা যে পারমাণবিক ভর নির্ণয় এক্ষুনি জেনে এলাম পারমাণবিক ভরগুলো, তাকে যদি তুমি গ্রামে প্রকাশ করো, অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর 14 গ্রাম। অর্থাৎ পারমাণবিক ভরটার শেষে যদি গ্রাম কথাটা জুড়ে দাও তাহলে সেটাকে বলবে যে গ্রাম পারমাণবিক ভর।
এই রিলেটেড আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, গ্রাম পরমাণু। দেখো গ্রামের পরে পরমাণু কথাটা আছে, মানে গ্রাম পরমাণু মানে পরমাণু কত গ্রাম এরকম বোঝাচ্ছে না। গ্রাম পরমাণু একটাই শব্দ, গ্রাম পরমাণু। তো এটা একটা কি বোঝানো হচ্ছে না, গ্রাম পরমাণু মানে একটা নির্দিষ্ট ওজনের মৌলের ভরকে বোঝাচ্ছে। সেটা কত নির্দিষ্ট ওজনের ভরকে বোঝাচ্ছে না, তার পারমাণবিক ভরকে যে গ্রামে প্রকাশ করে যত গ্রাম পেয়েছে সেই তত গ্রামের মৌলটাকে কি বলবো, তার 1 গ্রাম পরমাণু। তাহলে এইভাবে আমরা গ্রাম পরমাণু তাহলে একটা সংখ্যা, তাকে আমরা সংখ্যাটা নির্ণয় করতে পারবো কিভাবে। ধরো একটা পদার্থ ভর দেওয়া হলো, সেটাকে গ্রামে প্রকাশ করে নেব। তাহলে গ্রামে প্রকাশিত পদার্থ ভরটাকে যদি তার মৌলের গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু তার আমরা গ্রাম পরমাণু সংখ্যাটা পেয়ে যাব। এবার আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ম্যাপ শেয়ার করছি, তোমরা কিন্তু এটা একেবারে মাথার মধ্যে বসিয়ে নাও। তো দেখো, যখন পরমাণু কথাটা বলবে তখন পরমাণু বলা মানেই তার সঙ্গে সমস্ত পরমাণু রিলেটেড, অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু, হ্যাঁ, এই বিষয়গুলো উঠে আসবে। যখন অণুর কথা বলবে, একবারে তোমাকে তো কোশ্চেনের মধ্যে অণু বা পরমাণু আলাদা করে কিছু বলবে না, যে ভাষাটা থাকবে যে এটা পরমাণু এটা অণু, তোমাকে বুঝে যেতে হবে। অক্সিজেন পরমাণু যখন আমরা বুঝি তখন কি বুঝি, অক্সিজেন পরমাণুটাকে ও দিয়ে প্রকাশ করা হয়, অক্সিজেন অণুটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, O2 দিয়ে। তাহলে এই অণু পরমাণু তোমরা অনেকেই আমি দেখেছি যে বলেছে পরমাণুর কথা, তোমরা তার আণবিক ভর দিয়ে হিসাব করেছো অঙ্ক। তো সেটা না করে তোমাকে কি করতে হবে, পরমাণু মানে তার রিলেটেড কি পারমাণবিক ভর, আর সেই পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম পারমাণবিক ভর। তাহলে এই যে গ্রাম পারমাণবিক ভর মানে কি, তার মধ্যে কতগুলো আমরা পরমাণু পাবো, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু পাবো। একই রকম ভাবে আমরা গ্রাম পারমাণবিক ভর তাকে কি বলতে পারি, 1 গ্রাম পরমাণু। আর এটাকে আমরা মোল দিয়েও প্রকাশ করতে পারি, কিন্তু তাহলে মোলের পরে পরমাণু কথাটা থাকবে। দেখো এবার আমি কিন্তু একেবারে এমসিকিউ তে চলে যাচ্ছি। এখানে আমি অনেকগুলোই এমসিকিউ সলভ করব। এগুলো কিন্তু তোমরা যদি করতে পারো, এগুলো দেখো আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, এনসিইআরটি বই ইত্যাদি বই থেকে নিয়েছি। তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো বা সলভ করতে পারো বা কিভাবে সলভ করা হয়েছে সেটা বুঝতে পারো, এই রিলেটেড আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, আগে 3টে প্রশ্ন আমরা করেছি। একটি মৌলের পারমাণবিক ওজন x, তাহলে ওই মৌলটির প্রকৃত ভর কত। তো এখনই সিম্পল জেনে এলাম যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর কিভাবে নির্ণয় করি, তার পারমাণবিক ভরের সঙ্গে a mu গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে a এর পারমাণবিক ভর বলেছে কি x, তাহলে তার সঙ্গে a mu গুণ করে দাও, x a mu। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে না, কোন মৌলের গ্রাম পরমাণু হলো মৌলটির পারমাণবিক ওজন, তুল্যাঙ্ক ভার, গ্রাম পারমাণবিক ওজন, না একটি পরমাণু গ্রামে প্রকাশিত ভর। তাহলে আমরা কি জেনে এলাম যে কোন মৌলের গ্রাম পরমাণু মানে তার যে পারমাণবিক ভরটা আছে সেই পারমাণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, তো তত গ্রামের মৌলটাকে কি বলে, গ্রাম পরমাণু। তাহলে সেই গ্রাম পারমাণবিক ওজনটাকেই কি বলে, মৌলের গ্রাম পরমাণু। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে না, একটি মৌলের ওজন W গ্রাম, মানে পদার্থ ভর কত W গ্রাম। মৌলটির গ্রাম পারমাণবিক ওজন A হলে তাহলে তার গ্রাম পরমাণু সংখ্যা কত। এখনই আমরা জেনে এলাম যে গ্রাম পরমাণু সংখ্যা কিভাবে বের করতে পারি। গ্রাম পরমাণু সংখ্যা তার যে পদার্থ ভর, যেটা আমাদের প্রশ্নে পদার্থ ভরটা দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে W, তাহলে সেটাকে আমরা তার গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে W বাই A, তাহলে এখানে উত্তর কি হবে, W বাই A। দেখো অপশন সি। তো 7 নম্বর এমসিকিউতে কি বলা হচ্ছে না, 0.012 কেজি কার্বনে কতগুলো কার্বন পরমাণু আছে। দেখো তা আমরা কি জানি যে আমরা কার্বনের 12 গ্রামের মধ্যে কি জানি যে কার্বনের 12 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। অ্যাভোগাড্রোকে আমরা Na দিয়ে প্রকাশ করি। তো তাহলে এখানে দেখো বলছে 0.012 কেজি। দেখো আমরা যদি 0.108 কে আমরা গ্রামে প্রকাশ করব, তাহলে গ্রামে প্রকাশ করলে তাকে 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করলেই তো সেই 12 গ্রামই দাঁড়াবে। দেখো 0.3 ঘর পিছিয়ে যাবে, তার মানে 12 গ্রাম। তো 12 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যাই থাকবে, তাহলে উত্তর হবে কি ডি। দেখো এই প্রশ্নটি কিন্তু আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, অনেকেই ভুল করেছিলে।
তো এখানে কি বলা হচ্ছে না, নিচের কোনটিতে পরমাণু সংখ্যা 8 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু সংখ্যার সমান। অর্থাৎ 8 গ্রাম ম্যাগনেসিয়ামের মধ্যে যতগুলো পরমাণু আছে, নিচের কত গ্রামের মধ্যে, কোনটার কত গ্রামের মধ্যে সেই ততগুলোই পরমাণু আছে। দেখো আমরা কি জানি না, পরমাণুর সংখ্যা এই কথাটা বললেই কিন্তু তোমাদের মাথায় যেন আসে অ্যাভোগাড্রো সংখ্যা। এবারে সেই অ্যাভোগাড্রো সংখ্যাটা কত গ্রামের মধ্যে থাকে, তার গ্রাম পারমাণবিক ভর যত হয়। এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, 24। তো সেই 24 গ্রামের মধ্যে আছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে 1 গ্রামের মধ্যে কত থাকবে আর 8 গ্রামের মধ্যে কত থাকবে? দেখো 1 গ্রামের মধ্যে থাকবে Na/24, তাহলে 8 গ্রামের মধ্যে কত থাকবে, 8 × 3 = 24, অর্থাৎ Na/3। তো এই পরিমাণ পরমাণু সংখ্যা থাকবে। এবার নিচে দেখবো, দেখো যে এর 8 গ্রাম মানে 24 থেকে 3 ভাগ দিয়ে 8টা হয়েছে। এখানে দেখো যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, 27। তাহলে তাকেও যদি আমরা 3 দিয়ে ভাগ করি 27 কে, তাহলে কি হবে, 9 গ্রাম। তাহলে সেখানেও আমরা কি অ্যাভোগাড্রো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করে অ্যালুমিনিয়ামের 9 গ্রামের মধ্যে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 3 এই সংখ্যক পরমাণু থাকবে। তাহলে এখানে উত্তর কত হচ্ছে, অপশন এ, 9 গ্রাম অ্যালুমিনিয়াম। এবার দেখো 9 নম্বর এমসিকিউটা আমরা দেখে নেব। মৌলের পারমাণবিক গুরুত্বের মান ভগ্নাংশ হয় কারণ, এটাও আমি দিয়েছিলাম কমিউনিটি পোস্টে। গড় পারমাণবিক ভর নির্ণয়ের সময় আমি বললাম যে পারমাণবিক ভরগুলো গড় নির্ণয় করার প্রয়োজন এই কারণেই হয়, তাদের একাধিক আইসোটোপ আছে বলে। তাহলে দেখো অপশন ডি। দেখো 10 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন। দেখো 28 AMU নাইট্রোজেন মৌলে কতগুলো নাইট্রোজেন পরমাণু থাকবে? দেখো আমরা জানি যে AMU কথাটা কখন ইউজ করা হয়, একটা পরমাণুর প্রকৃত ভর নির্ণয়ের সময়। তার মানে একটা নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত, 14 AMU, তার পারমাণবিক ভর 14 AMU। তাহলে একটা নাইট্রোজেনের পারমাণবিক ভর যদি, প্রকৃত ভর যদি 14 AMU হয়, তাহলে 28 AMU এর মধ্যে কতগুলো নাইট্রোজেন পরমাণু আছে, 2টি। তাহলে এখানে অপশন কি হবে, সি। 11 নম্বর এমসিকিউটা দেখে নি না, 1 মোল মৌলিক পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু উপস্থিত থাকলে নিচের কোনটিতে পরমাণু সংখ্যা সর্বাধিক? দেখো এখানে বলা হচ্ছে 4 গ্রাম হিলিয়াম, 0.40 গ্রাম ক্যালসিয়াম, 46 গ্রাম সোডিয়াম, 12 গ্রাম হিলিয়াম। দেখো প্রত্যেকটির তাহলে পারমাণবিক ভর মনে করো, তাহলে তার পারমাণবিক ভরের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। তো এখানে হিলিয়ামের পারমাণবিক ভর কত, 4। তাহলে 4 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে, তাহলে Na সংখ্যক 4 গ্রামের মধ্যে থাকবে। দেখো এখানে হিলিয়াম আবার 12 গ্রাম আছে, বা হিলিয়ামের 4 গ্রামের মধ্যে যদি Na থাকে, তাহলে 12 গ্রামের মধ্যে নিশ্চয় 3Na থাকবে। এখানে দেখো সোডিয়ামের 23 পারমাণবিক ভর হয়, তাহলে এখানে কত আছে, সোডিয়াম আছে 46, অর্থাৎ 2Na সংখ্যক থাকবে। আর ক্যালসিয়ামের কত আছে, 40 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে, কিন্তু এখানে তো 0.40, তার মানে সংখ্যাটা অনেক ছোট। তার মানে উত্তর কি হবে, অপশন ডি। চলো এবার 12 নম্বর প্রশ্ন শর্টকাট করে নিই। নিম্নলিখিত কোনটিতে পরমাণু সংখ্যা সর্বাধিক? 1 গ্রাম সিলভার, 1 গ্রাম আয়রন, 1 গ্রাম ক্লোরিন, 1 গ্রাম ম্যাগনেসিয়াম। গ্রাম পারমাণবিক ভরের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তাহলে 1 গ্রাম ভরের মধ্যে কতগুলো পরমাণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যাকে তার গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে যার যত গ্রাম পারমাণবিক ভর বেশি, তার তত 1 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা কম থাকবে। তাহলে দেখো এখানে যে মৌলগুলো আছে তার মধ্যে কিন্তু ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত হচ্ছে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24। তাই এখানে যতগুলো আছে তার মধ্যে ম্যাগনেসিয়ামের তার গ্রাম পারমাণবিক ভর কম আছে, তাহলে ম্যাগনেসিয়ামের মধ্যেই সর্বাধিক পরমাণু থাকবে। দেখো 13 নম্বর প্রশ্ন বলছে একটি 12 কার্বন পরমাণুর প্রকৃত ভর কত, বা ভর কত। ভর কত মানে প্রকৃত ভরের কথা বলতে চাইছে। তো ভর কত আমি জানি যে 12 কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে একটা প্রকৃত ভর কত, 12 AMU। এখনই আমি বলে এলাম যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর তার পারমাণবিক ভরের সঙ্গে AMU গুণ করে দিলেই হয়ে যাবে। এবার এটা গ্রামে বের করতে হবে। তাহলে তুমি 12 AMU মানে কত, 1.6605 × 10⁻²4। সেটা যদি গুণ করে দেখো তোমরা পাবে অপশন এখানে বিটাই হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে না, একটি লিখিত স্বাক্ষরের মধ্যে
1 মিলিগ্রাম কার্বন পরমাণু থাকলে স্বাক্ষরটিতে কতগুলো কার্বন পরমাণু আছে। তাহলে আমরা যে পেন দিয়ে লিখি সে কালিটা কিন্তু কার্বন দিয়ে তৈরি। যে 12 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যাটা আছে, এন এ সংখ্যক পরমাণু আছে, তাহলে তুমি জাস্ট 1 মিলিগ্রামকে কি করবে, 1 মিলিগ্রামকে গ্রামে প্রকাশ করো। 1 মিলিগ্রামকে গ্রামে প্রকাশ করলে কত, 10⁻³ গ্রাম। 12 গ্রামের মধ্যে এ থাকে, তাহলে 1 গ্রামের মধ্যে Na/12, তাহলে 1 মিলিগ্রাম অর্থাৎ 10⁻³ গ্রামের মধ্যে কত থাকবে, তাহলে Na/12 ইন্টু 10⁻³। তাহলে সেটা ক্যালকুলেট করলে আমি যে উত্তরটা পাবো সেই অপশন সি। দেখো চলো এবার আমরা 15 নম্বর প্রশ্নটা দেখে নিই। পারমাণবিক ভর এককের গণনার সময় যে কার্বনের পারমাণবিক ভরের আমরা 1/12 অংশ নিই, তো সেটা যদি আমরা 1/12 অংশের পরিবর্তে 1/6 অংশ নিতাম, তাহলে কোন পদার্থের 1 মোলের ওজন কি হতো, দ্বিগুণ কমে যেত, একই থাকতো, না আণবিক ভরের উপর নির্ভরশীল হতো, না দ্বিগুণ বৃদ্ধি পেত। তো আমরা এটা দেখবো। দেখো আমি যদি কার্বন স্কেলে সেই হিসাবটা দেখি, তাহলে এখানে কি করেছে, 1/12 পরিবর্তে আমি করতে চাইছি 1/6, তাহলে এটা কি হয়ে যাবে 6, অর্থাৎ পারমাণবিক ভর আগে যত আসতো তার থেকে অর্ধেক আসবে, কারণ দেখো 12 অর্ধেক 6 হয়ে গেছে। তাহলে হাফ আসা মানে কি, হাফ আসাটাকে কি বলবো, দ্বিগুণ কমে যাওয়াটাকে বলবো। দেখো 16টা দেখে নাও। একটি মৌল এক্স এর আইসোটোপীয় সংযুতি কি, না কি কি আইসোটোপ রয়েছে, না 200x যেটা 90% রয়েছে, 199x যেটা 8% রয়েছে, 202x যেটা 2% রয়েছে। তাহলে এক্স এর গড় পারমাণবিক ভরের মান কত হবে। দেখো আমরা সেই যে গড় পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রে কি জেনে এসেছি, যে তার এই যে ভর সংখ্যাগুলো অর্থাৎ পারমাণবিক ভরকে তার পার্সেন্টেজ দিয়ে গুণ করে দেবো। তাহলে 200 ইন্টু 90, 199, 199 ইন্টু 8, 202 ইন্টু 2/100। তো এটা করলে আমরা পাবো কি 1.99.96, অর্থাৎ যেটা প্রায় সমান কত 200-র সাথে। তাহলে এখানে উত্তর হবে কত, 200 AMU। এবার চলো 17 নম্বর এমসিকিউ। নিম্নলিখিত কোনটির মধ্যে পরমাণু সংখ্যা সর্বাধিক, এটা এনসিইআরটির বইয়ে আছে। দেখো একই রকম এরকম প্রশ্ন আমি আগেই করে এলাম। তো বললাম যে যার পারমাণবিক ভর কম তারই মধ্যে বেশি থাকবে। তো এখানে যে পারমাণবিক ভর সবচেয়ে কম কার, লিথিয়ামের। কারণ আমি দেখতে পারি 1 গ্রামের, যখন আমরা 1 গ্রাম কোনো একটা মৌলের মধ্যে পরমাণু সংখ্যা বের করব, সেটাকে কি করব, তার অ্যাভোগাড্রো সংখ্যাকে তার গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। গ্রাম পারমাণবিক ভরটা যত কম হবে পরমাণু সংখ্যাটা তত বেশি হবে। লিথিয়ামের পারমাণবিক ভর 7, তাহলে এখানে লিথিয়ামটাই হবে উত্তর। এবার আমরা শেষ প্রশ্ন 18 নম্বর এমসিকিউ নিয়ে আলোচনা করব। একটি অজ্ঞাত ক্লোরোহাইড্রোকার্বনে 3.55% ক্লোরিন আছে। তাই ক্লোরোহাইড্রোকার্বন এক টাইপের যৌগ, যেখানে ক্লোরিন থাকবে, হাইড্রোজেন থাকবে, কার্বন থাকবে। তো এর মধ্যে ক্লোরিন আছে আমার 3.55%। তাহলে যদি হাইড্রোকার্বনটির প্রতি অণুতে একটি ক্লোরিন পরমাণু থাকে, তবে 1 গ্রাম হাইড্রোকার্বনে কতগুলো ক্লোরিন পরমাণু আছে। দেখো এই প্রশ্নটা আমি কি করব, যে আমার 1 গ্রাম ক্লোরোহাইড্রোকার্বন, এই যে ক্লোরিন হাইড্রোজেন কার্বন মিলিয়ে কত গ্রাম আছে, 1 গ্রাম। তাহলে এর মধ্যে ক্লোরিন কতটা, এই 1 গ্রামের মধ্যে ক্লোরিন কতটা আছে, দেখো এই পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। তার মানে 100 গ্রামের মধ্যে 3.55 গ্রাম ক্লোরিন আছে। তাহলে 1 গ্রামের মধ্যে কত থাকবে, তাহলে 1 গ্রাম ক্লোরোহাইড্রোকার্বনে ক্লোরিনের পরিমাণ কত, 1 গ্রাম ইন্টু 3.55%, পার্সেন্টেজ তুলে দিলে বাই 100, তাহলে আমি হিসাব করলে পাবো 0.0355 গ্রাম। তাহলে দেখো আমি করছি ঐকিক নিয়ম, জাস্ট ঐকিক নিয়মে ফেলে দাও। তাহলে 35.5 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, 1 গ্রামে কত থাকবে, আর 0.355 গ্রামে কত থাকবে, সেটা যদি ঐকিক নিয়মে করো তাহলে ক্যালকুলেট করে দেখবে এই উত্তরটা হচ্ছে তো অপশন ডি। এটা ক্যালকুলেট করে তোমরা এই মানটা পেয়ে যাবে। তো এই ছিল এই টপিকগুলো রিলেটেড আজকের আলোচনা এবং সেই সংক্রান্ত এমসিকিউ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টে জানিও। আমার এই কনসেপ্ট ক্লিয়ার সিরিজের
এটা ফার্স্ট ভিডিও, এরপরে পরপর ভিডিওগুলো আসবে। এই চ্যাপ্টারের অন্য ভিডিওগুলোর লিংক কিন্তু তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের ক্লাস 11 এবং 12 এই নিউ সিলেবাস অনুযায়ী এমসিকিউ এবং সেই রিলেটেড থিওরি ডিসকাশন সমস্তই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এবং বিভিন্ন বোর্ডের রিলেটেড আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ।